আজকে সকালে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিও বলতে লাইভে এসে বলেছিলাম যে সিনেমা হলে গিয়ে দেখা আমার প্রথম সিনেমার নাম কোনটা ছিল। সেই সিনেমার নাম ছিল শঙ্খনীল কারাগার। 1994 সনে মাত্র 6 বছর বয়সে মায়ের কোলে বসে দেখেছিলাম মল্লিকা সিনেমা হলে শঙ্খনীল কারাগার। তো ভাবলাম যে সিনেমা হলে গিয়ে দেখা প্রথম সিনেমার নাম যেহেতু আমি সবাইকে বলে ফেলছি, তাহলে দ্বিতীয় সিনেমার নামটা আমি বলি। সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমার নাম হচ্ছে সবার উপরে মা। এটা নিয়ে একটা স্মৃতিচারণ করতে চাই। ফেসবুক ভিডিওগুলো তো আর আর্কাইভ থাকে না, মনে হয় 30 দিন পর অটো ডিলেট হয়ে যায়। থাকুক 30 দিনের জন্য স্মৃতি হয়ে। সবার উপরে মা ছবিটা আমি দেখেছিলাম, এটাই ছিল সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমা। আমার মনে আছে, একটা ঘটনা মনে পড়ছে। সেটা হচ্ছে কর্ণচন্দ্র সুমন ভাইয়া ওয়াচিং। কর্ণচন্দ্র সুমন দাদা আদাব, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনি ভালো মানুষ, সৌদি আরবে থাকেন, ভীষণ লক্ষ্মী ছেলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুমন ভাই মানে অনেক বিনয়ী, ডাউন টু আর্থ। অ্যাজ হিউম্যান বিং হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পারসন। দাদা থ্যাংকস ফর কামিং ইন মাই লাইফ। আমি আসলে সিনেমার মানুষ, তো লাইভে আসলে সিনেমা নিয়েই গল্প করি। কর্ণ দাদা ভাইকে আমি পিনে দিয়ে রাখছি, যদি কেউ আমার লাইভে আসেন কর্ণ দাদা ভাইয়ের প্রোফাইলে ঘুরে আসবেন, তাকে ফলো দিলে নিশ্চয়ই ফলো ব্যাক পাওয়া যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমার নাম হচ্ছে সবার উপরে মা। একটা গল্প শেয়ার করতে চাই। সেটা 1994 সনে। আমার বড় ভাই, আমরা দুই ভাই, কোনো বোন নাই। আমার বড় ভাই আমার থেকে 6 বছরের বড়। তো 94 সনে সম্ভবত উনি 6-7-এ পড়েন। তো ওনার স্কুল থেকে মনে হয় শাহবাগ পাবলিক লাইব্রেরিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখাবে, সম্ভবত এরকম একটা গল্প ছিল। তো হি ওয়াজ সো এক্সাইটেড, তারা সিনেমা দেখবে স্কুলের ফ্রেন্ডদের সাথে। আমি যেহেতু ছোট, ক্লাস 1-এ পড়ি, তো ভাইকে আমি বলছিলাম যে আমিও যাব তোমার সাথে। তো ভাই তো নিবে না, যেহেতু তাদের স্কুলের প্রোগ্রাম। তখন আমি প্রচুর কান্নাকাটি করছি বাসায়, চিৎকার করে, যে আমিও সিনেমা হলে যাব, ভাইয়ার মতো আমিও সিনেমা দেখব। তো আমার মায়ের আহ্লাদ মাখা ছেলে তো আমি, মা নেওটা ছেলে। তো আমার জিদ বেশি ছিল যে মেঝেতে, ফ্লোরের মধ্যে, ফার্শের মধ্যে শুয়ে গড়াগড়ি করতাম, আমাকে সিনেমা দেখাইতে হবে। ভাই দেখতেছে কেন, আমি দেখবো না? পারভেজ মোল্লা ভাই বলছে নোয়াখালী বিভাগ চাই। এটা তো পারভেজ তোর জাতীয় কথা হয়ে গেছে রে, তুই তো নোয়াখালীর বিভাগ বানাই ছাড়বি। পারভেজ মোল্লা হচ্ছে গোলাপ নামে একটা সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অন কাইন্ড অফ প্রডিউসারই বলা যায়। পারভেজ, তোর গোলাপ ছবি থেকে আমি আদৌ আসি? সত্যি করে বল আজকে লাইভে, গোলাপ ছবি থেকে আমি আদৌ আসি? লাইভে উত্তরটা দিবি। আর কবে শুটিং শুরু হবে? পিনে দেওয়া আছে কর্ণচন্দ্র সুমন দাকে, ওনার কাছে প্লিজ ওনার প্রোফাইলে ঘুরে আসবেন, ওনাকে ফলো দিয়ে আসবেন। হ্যাঁ, ওনার ছবিগুলোতে লাইক কমেন্ট করে দিয়ে আসবেন, উনি খুব অ্যাক্টিভ। আশা করি ফুলের ভালোবাসাও পাবেন, তবে ফলো ব্যাকটা পাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো গল্পটা শুনবেন। একটা 6 বছরের বাচ্চার গল্প, কি পরিমাণ সিনেমা ভক্ত সে। তো প্রচুর কান্নাকাটি করতেছি। এখন ভাই তো চলে গেছে শর্ট ফিল্ম দেখতে, ইয়াতে শাহবাগ পাবলিক লাইব্রেরিতে সম্ভবত। এখন একটা সময় ছিল, যারা 90 দশকের ছেলে মেয়ে আছেন বা গার্ডিয়ান আছেন তারা হয়তো জানবেন, ইত্তেফাক, জনকণ্ঠ বা বিভিন্ন পত্রিকায় তখন প্রথম আলো আসে নাই। এটা 1994 সনের কথা।
সিনেমার বিজ্ঞাপন দিত, যে সিনেমাটা চলছে ওই সিনেমাটার সাদা কালো পোস্টার, এবং সে পোস্টারের নিচে কোন কোন হলে চলছে সেই হলগুলোর নাম লেখা থাকতো, লোকেশন সহ। তো আমার মা পত্রিকায় দেখলেন যে একটা সিনেমা চলছে, নাম হচ্ছে সবার উপরে মা। যেহেতু আমি কান্নাকাটি করতেছি, আমাকে সিনেমা দেখাইতেই হবে। তো মা আমরা তখন ধানমন্ডিতে থাকি, অনেক বছর, একটা না 10 বছর একটা বাসায় ছিলাম, ধানমন্ডি 19 নম্বর মধুবাজার, স্টার কাবাব বা আবাহনী মাঠের পিছনে। তো মা আমাকে বলাকা হলে নিয়ে গেলেন, বিকাল 3টার শো সম্ভবত। একটা টিকিট কাটছিল আম্মু নিজের জন্য, আর যেহেতু আমার বয়স তখন 6 বছর, আমি আম্মুর কোলে বসে সবার উপরে মা সিনেমাটা দেখছিলাম বলাকা হলে। বলাকার পাশে বিনাকা হল। বলাকা হল 5 বছর আগ পর্যন্তও ছিল খুব পশ হল, লাক্সারিয়াস হল। এখন যেমন আমরা স্টার সিনেপ্লেক্স বলতে যে ভাবটা নেই, তখন বলাকা হলটা ছিল এরকম। তো পারভেজ মোল্লা লিখছেন, দারুণ তো কাহিনী। হ্যাঁ, পুরো কাহিনীটা শোন পারভেজ, যেহেতু তুই সিনেমার সঙ্গে যুক্ত আছিস, পুরো গল্পটা শোন। আমি ইদানিং প্ল্যান করছি যে লাইভে এসে সিনেমার গল্প বলবো। আমার খুব নিজেরও ভালো লাগে আর তোদেরকে শোনাইতেও ভালো লাগে। তো 1994 সনে সিনেমা হলে গিয়ে দেখা আমার সেকেন্ড ছবির নাম হচ্ছে সবার উপরে মা। মা একটা টিকিট কাটলো বলাকা হলের, মায়ের কোলে বসে আমি দেখছিলাম। একবার দেখছি 94 সনে, 6 বছর বয়সে। এরপর কোনোদিন দেখি নাই। আমি জানি ইউটিউবে আছে কিনা বা টিভিতে কখনো দেখায় কিনা। বিশ্বাস করবেন, মানে গড গিফটেড একটা প্রতিভা বলেন বা ক্ষমতা বলেন আমার কাছে আছে আল্লাহর অশেষ কৃপায়। সেটা হচ্ছে আমার মেমোরি। আমি সবকিছু মনে রাখতে পারি, বিশেষ করে সিনেমার ইনফরমেশনগুলো। তো সবার উপরে মার সব কিছু আমার মনে আছে, জীবনের একবার দেখা ছবি সব মনে আছে। মনে আছে এই ছবিতে অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক, শাবানা ম্যাডাম, ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, মিথুন নামে একজন নায়ক আছেন, মিথুন। তার বিপরীতে ছিল সজ্জিতা নামে নবাগত একটা নায়িকা। ভিলেন ছিল অনেকগুলো। রাজীব ছিলেন, হুমায়ুন ফরিদি ছিলেন, রাজ নামে একটা ভিলেন আছে উনি ছিলেন, গোলাম মোস্তফা ছিলেন, যদিও গোলাম মোস্তফা ভিলেন ক্যারেক্টার করেন নাই, নাসির খান ছিলেন, এছাড়া আনোয়ার হোসেন ছিলেন, তন্দ্রা ইসলাম ছিলেন, খালেদা আক্তার কল্পনা ছিলেন, ছোট ছোট 3টা বাচ্চা ছিল, আর অনেকেই ছিলেন। তো এখনকার যেমন 2টা বা 3টা আর্টিস্ট দিয়ে সিনেমা শেষ করে ফেলেন, কিন্তু ওই সময়ে মাল্টিকাস্ট ছবি ছিল, মাল্টিকাস্ট ছবি ছিল। কর্ণচন্দ্র সুমন ভাই লিখছেন, ভাই আমি অভিনয় করতে খুব পছন্দ করি। ভাই এই আপনি পছন্দ করেন আমি বিশ্বাস করলাম, কিন্তু এখন উপায়টা কি বলেন? আপনি তো সৌদি আরব চলে গেছেন, জীবন জীবিকার জন্য। বাংলাদেশে আসেন, ইনশাল্লাহ হয়ে যাবে স্বপ্ন পূরণ। মেহেদি হাসান মুন্না লিখেছেন, মধুপুর থেকে ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাই। আপনি মধুপুর মানে টাঙ্গাইল সম্ভবত। আমি মধুপুরে শুটিং করেছি বেহুলা দরদি সিনেমার এবং কাকতরা সিনেমার। এবং আমি যে লাইভে যে টপিক নিয়ে কথা বলতেছি সেটা মধুপুর রিলেটেড, একটু পরে আসবে, আপনি লাইভটা কন্টিনিউ করবেন। আর যারা দেখছেন তারা গল্পটা শোনেন, আপনাদের ভালো লাগবে। তো সিনেমার গল্পটা এরকম ছিল, রাজ্জাক সাহেব, হয়তো সম্ভবত প্রথম সিন এটা, রাজ্জাক সাহেবের মা মৃত্যু শয্যাশায়ী, সম্ভবত তন্দ্রা ইসলাম ছিলেন, এবং রাজ্জাকের ছোট ছোট 2টা ভাই আছে, টিনেজার ছোট ছোট। রাজ্জাক ম্যাচিওর, রাজ্জাক নতুন বিয়ে করেছে শাবানাকে। তো রাজ্জাক সাহেবের মা মৃত্যুর সময় 2টা ভাইকে রাজ্জাক সাহেবের কাছে দিয়ে যায় যে তুই আমার 2টা বাচ্চার যত্ন নিস, তোর 2টা ছেলেকে মানে সন্তানের মতো আদর ভালোবাসা দিস। তো বড় হয়ে একটা ভাই হয় ইলিয়াস কাঞ্চন, আর একটা ভাই হয় মিথুন, আর রাজ্জাকের ওয়াইফ থাকে হচ্ছে শাবানা। তো শাবানা রাজ্জাক দুই মানে শাবানা তার 2 দেবরকে সন্তানের মতো ভালোবাসা দেয়,
কিন্তু শাবানা আর রাজ্জাকের একটা ছেলেও হয়, বাচ্চাও হয়। তো দুই ভাইয়ের যাতে আদর কমে না যায়, বাচ্চাটাকে অন্য কোথাও দিয়ে রাখে খালেদা আক্তার কল্পনার কাছে। একটা সময় মিথুন পড়াশোনা শেষ করে কোটিপতির মেয়েকে, যা হয় বাংলা সিনেমায়, কোটিপতির মেয়েকে বিয়ে করে। মেয়েটার নাম সজ্জিতা, নতুন মেয়ে, দুর্দান্ত ভালো অভিনয় করছে নেগেটিভ ক্যারেক্টারে। সে মেয়েটা যেহেতু কোটিপতির মেয়ে, সেই মেয়েটা মধ্যবিত্ত পরিবারে এসে অ্যাডজাস্ট করতে পারে না। আর সেই মেয়েটার বাবার ক্যারেক্টার করেছিলেন গোলাম মোস্তফা, মায়ের ক্যারেক্টার করেছিলেন রিনা খান। তো সেই মেয়েটা আসার পর তাদের সংসার লন্ডভন্ড হয়ে যায়, যা হয়। ওদিকে ইলিয়াস কাঞ্চনের পেয়ার থাকে হচ্ছে অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের ক্যারেক্টারটা খুব ভাইটাল না, নায়িকা দিতে হবে বলেই দেয়া। কিন্তু অরুণা বিশ্বাসের একটা স্কিল ছিল, মানে খুব সাবলীল অভিনয় করতেন। তার অ্যাক্টিং স্কিল খুব ভালো, স্বীকার করেন বা না করেন। আরেক লিখেছেন এখানে মেহেদী হাসান মুন্না ভাই, সবুজ ভাইয়ের সাথে মিট হয়েছে মুভি বিষয়ে, ইনশাল্লাহ ভালো হবে মুভিটা, শুভকামনা রইল। আমি মাত্রই সবুজ ভাইয়ের সাথে দেখা করে আসলাম। আমি আর সবুজ ভাই একই এলাকায় থাকি, নাখালপাড়ায়। সবুজ ভাই একটা সিনেমা বানিয়েছেন বেহুলা দরদি, হোপফুলি এই মাসে আপনারা প্রেক্ষাগৃহে সিনেমাটা দেখতে পারবেন। আর সবুজ ভাই খুব ভালো মানুষ, ইনশাল্লাহ আমাদের বেহুলা দরদি সিনেমাটা খুব ভালো হবে। কর্ণ ভাই থাকেন, আমি দেখি পিনটা চেঞ্জ করতে পারি কিনা। আমি পিন দিলাম মেহেদী হাসান মুন্না ভাইকে। সবাই মুন্না ভাইয়ের প্রোফাইলে যাবেন, ওনাকে আসলে ফলো দিয়ে আসবেন, উনি আশা করি ফলো ব্যাক দিবেন। আচ্ছা, তারপর গল্পটা শোনেন ভাই, সিরিয়াসলি ফুলের ভালোবাসা, পিন, এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে বাংলা সিনেমার কিছু তথ্য নেন আমার জীবন থেকে নেয়া। তো সিনেমাটা দেখলাম, বাচ্চা ছোট বাচ্চাটার এন্ট্রি হয়, যেটা রাজ্জাক শাবানার বাচ্চা। সেখানেও একটা গল্প আছে, বাচ্চাটাকে পালে হচ্ছে খালেদা আক্তার কল্পনা। কিন্তু প্রকৃতির নিয়ম, মানে মা বাবার কাছ থেকে তো সন্তানকে আলাদা করা যায় না, একটা সময় সেই সন্তান চলে আসে মা বাবার কাছে। এরকম কিছু গল্প, ফ্যামিলি ক্রাইসিস, মেজো বউটা খুব ঝামেলা করে, হ্যাঁ, ছোট বউটা ভালো। এখানে হুমায়ুন ফরিদির ক্যারেক্টারটা ভালো ছিল, অরুণা বিশ্বাসকে খুব বিরক্ত করে। এবং ওই সময়ের ওই 94 সনের একটা হিট ছবি আছে অর প্যার হো গায়া, যেটা কিনা রিমেক ছিল বাংলাদেশের অন্তরে অন্তরে, সালমান শাহ মৌসুমীর। সেখানে একটা গান আছে, অর প্যার হো গায়ের একটা গান আছে। আম, গানটা হচ্ছে জাব কোই, না সরি একটু ভুল বললাম, ওইখানে একটা ছবি আছে ইয়ে দিল লাগি ছবি, সাইফ আলী খান, অক্ষয় কুমার আর কাজলের, ইয়ে দিল লাগি, 94 সনের ছবি। ওই ছবির একটা সুপারহিট গান আছে, জাব কোই লড়কি দেখে মেরা দিল দিওয়ানা বলে ওলে ওলে ওলে। তো হুমায়ুন ফরিদি সবার উপরে মা ছবিতে তার কোনো একটা সিকোয়েন্স ওই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতেছিল, বা হুমায়ুন ফরিদি ওই গানটা গাচ্ছিল, ওই স্মৃতিটা আমার মাথায় আছে। কারণ ভিসারে তখন আমি ওই ছবিটা দেখছিলাম, ইয়ে দিল লাগে দেখছিলাম, এই গানটা তখন খুব ভাইরাল ছিল। ওই ব্যাপারটা আমার মাঝে মাঝে মনে পড়ে। ওইদিকে আবার রাজীবের ক্যারেক্টারটা ছিল, রাজীব ওই যে মিথুনের বউ সজ্জিতাকে ভোগ করতে চায়, এটা নিয়েও একটা গল্প আছে। ফাইনালি ফ্যামিলি ড্রামা, কিন্তু ছবিটা যিনি বানিয়েছেন, এখন থেকে গল্পের টুইস্ট শুরু হবে। ছবিটা যিনি বানিয়েছেন ওনার নাম হচ্ছে ফারুক হোসেন, এই জায়গাটা ভালো করে শুনবেন। ছবিটা যিনি বানিয়েছেন সবার উপরে মা, ওনার নাম হচ্ছে ফারুক হোসেন। এই ফারুক হোসেন ভাই সবসময় টাই পরেন, মানে ওনাকে টাই ব্যতীত কেউ কখনো দেখেন নাই জীবনে। উনি এফডিসিতে আসলে টাই পরে আসেন, শুটিংয়েও টাই পরে থাকেন, হুইচ ইজ ভেরি গুড, নিজেকে পরিপাটি করে রাখেন। তো 94 সনের মানে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির প্রথম 10টার মধ্যেই ছিল সবার উপরে মা। তো ছবিটা আমি জীবনের প্রথম যে ছবিটা দেখছিলাম শঙ্খনীল কারাগার, তার 2-1 মাস পরে ওই ছবিটা দেখছি, হলে গিয়ে দেখা আমার সেকেন্ড ছবি। এখন যখন আমি অভিনেতা হয়ে গেলাম, কাকতালীয় ভাবে এই ফারুক হোসেনের সেকেন্ড ছবি, যেটা কিনা অলমোস্ট 20 বছর পর বানিয়েছেন, কাকতাড়ুয়া, সেই কাকতাড়ুয়া ছবিতে আমি অভিনয় করেছি খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে, ভিলেন আহমেদ শরীফ স্যারের ছেলের ক্যারেক্টারে।
পৃথিবীটা গোল ভাই। যে ডিরেক্টরের ছবি আমি মায়ের কোলে বসে দেখেছি 20 বছর পর, সেই ডিরেক্টরের ছবিতে আমি অভিনয় করেছি। আর সেই 20 বছর ফারুক হোসেন ভাই কখনো কোনো ছবি বানান নাই। কেমন লাগলো? এই হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা। অনেকেই দেখছেন লাইভটা। কর্ণচন্দ্র সুমন ভাই, আপনি কি এখনো আছেন? আমি আপনাকে আবারও পিনে রাখলাম। সবাই কর্ণচন্দ্র সুমন ভাইয়ের আইডিতে ঘুরে আসবেন, ফলো দিয়ে আসবেন, লাইক কমেন্ট করে আসবেন। আশা করি উনি ফলো ব্যাক দিবেন। আর এই ভদ্রলোক খুবই ভদ্র মানুষ, মানুষ হিসাবে খুব ভালো। এরপর ফারুক হোসেন ভাই 2010 বা 11 অর্থ বছরে সরকারি অনুদান পান। ওই বছর 6টা ছবি অনুদান পেয়েছিল। তো আমি পত্রিকা পড়তাম, একদিন পত্রিকা দেখলাম যে 6টা ছবিকে অনুদান দেওয়া হয়েছে। একটা হচ্ছে গিয়ে হরিজন, আরেকটার নাম হচ্ছে নেকাব্বরে মহাপ্রয়াণ, আরেকটার নাম কাকতাড়ুয়া, আরেকটার নাম হচ্ছে শোভনের স্বাধীনতা, মানিক বানিয়েছিলেন, আর 2টা ছবির নাম মনে নেই। তো আমি 6জন ডিরেক্টরের সঙ্গে আমি যোগাযোগ করছিলাম। আজ থেকে 12-13 বছর আগের কথা। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, স্টুডেন্ট। তো ফারুক ভাইকে আমি ফোন দিয়েছি। ফারুক ভাইয়ের নাম্বারটা দিয়েছিলেন প্রয়াত চিত্র সাংবাদিক ঝুটন চৌধুরী, ওনাকে আমি মামা ডাকি। আনন্দধারা বিচিত্রায় উনি কাজ করতেন, খুব প্রথিতযশা বিনোদন সাংবাদিক ছিলেন। তো আমি একদিন বললাম যে এই বছর যারা অনুদান পেয়েছেন, আমি আসলে তাদের সাথে যোগাযোগ করতে চাই, তাদের সিনেমাতে আমি অভিনয় করতে চাই। তো আপনার কাছে আমি কয়েকটা ডিরেক্টরের নাম্বার জোগাড় করেছি, আপনার কাছে কি ফারুক হোসেনের নাম্বারটা আছে? তো জুটন চৌধুরীর মামা আমাকে ফারুক হোসেন স্যারের নাম্বার দিয়েছেন। তাই আমি ওনাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে স্যার আপনি তো অনুদান পেয়েছেন, আমার বয়স তখন 22-23 হবে, আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। তো ফারুক হোসেন ভাই তখন মগবাজার থাকতেন। উনি বললেন তুমি আমার বাসায় আসো। তো আমি ওনার বাসায় গেলাম, দেখলাম যে আমার বাবার থেকেও উনি বয়সে বড় তখনই। তো ওনাকে আর মানে ইউজুয়ালি আমরা ডিরেক্টরদেরকে ভাই ডাকি, ওনাকে আর ভাই না ডেকে আমি আসলে স্যার ডাকছিলাম। আমার মায়ের থেকে ওনার ওয়াইফ বয়সে বড় ছিল, কিন্তু ওনার ওয়াইফকে আমরা ভাবি ডাকতেছিলাম। মানে কোনো কিছু ঠিকঠাক ছিল না। আর ওনার একটা ছেলে আমার বয়সী ছিল, আর একটা ছেলে আমার থেকে ছোট ছিল। তো ফারুক ভাইকে বললাম যে ভাই জানেন যে আমি আমার দ্বিতীয় সিনেমাটা যেটা আমি হলে গিয়ে দেখছিলাম, সেটা ডিরেক্টর ছিলেন আপনি। ছবিটার নাম ছিল সবার উপরে মা। আমার ভীষণ পছন্দের ছবি। উনি অনেক খুশি হয়েছেন। আমার ছবির খুঁটিনাটি বললাম, তখন বুঝলেন যে আমি আসলে ছবিটা দেখছি। কারণ তখন পর্যন্ত ছবিটা ইউটিউবে বা ছিল না, এবং টেলিভিশনও দেখায়নি। এরপর আরো 2-4 বার দেখা করার পর উনি আমাকে একটা ক্যারেক্টার দেন। আপনারা যারা ক্লাস 9-10-এ পড়েছেন তারা হয়তো জানেন যে কাকতরো নামে একটা উপন্যাস আছে, বুদার ক্যারেক্টারটা, যেটা সেলিনা হোসেন ম্যাডামের লিখেছেন ওই উপন্যাসটা। সেই উপন্যাস অবলম্বনে সিনেমাটা নির্মিত হয়েছিল কাকতাড়ুয়া। সেখানে মতিউর একটা ক্যারেক্টার আছে, যে রাজাকারের ছেলে। রাজাকার ক্যারেক্টারটা করেছিলেন আহমেদ শরীফ স্যার। তার ছেলে মতিউর ক্যারেক্টারটা আমি করেছিলাম, যে বুদার সঙ্গে সবসময় লেগে থাকে, একটা অদৃশ্য শত্রুতা থাকে বা দৃশ্যমান শত্রুতা থাকে। ওই শুটিংটা আমরা টাঙ্গাইলের মধুপুরে করেছি এবং অনেকদিন শুটিং করছি। সেই ছবিতে অভিনয় করে নাই কে সেটা শোনেন। কাকতাড়ুয়া ছবিতে অভিনয় করেছিলেন আহমেদ শরীফ স্যার, তার ছেলের ক্যারেক্টার করেছিলাম আমি। বুদা ক্যারেক্টারটা করেছিল ছেলেটার নাম মোহিত। ইলোরা গহর ম্যাডাম ছিলেন, খালেদা আক্তার কল্পনা ছিলেন, শাহানুর ছিলেন। এই হ্যাপি সোহান, আমার কলিজার ভাইটা চলে আসছে, ভাইয়া লাভ ইউ। হ্যাপি সোহানও খুব ভদ্র ছেলে, খুব বিনয়ী ছেলে, দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ, বয়স কম, কিন্তু সে সৌদি আরবে থাকে, কাজ করে খায়, পরিশ্রমী এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ।
আম, মানুষকে ফুলের ভালোবাসা দিতে কার্পণ্য করে না, আমাকেও 10টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে। আমি হ্যাপি সোহান ভাইকে আমি আসলে পিনে রাখতে চাই। আমি হ্যাপি ভাইকে পিনে দিয়ে দিলাম। আপনারা যারা এই লাইভটা দেখছেন তারা হ্যাপি সোহান ভাইয়ের প্রোফাইলে ঘুরে আসবেন, তার ছবিগুলোতে লাইক কমেন্ট করবেন, তাকে ফলো দিবেন। আশা করি উনি ফলো ব্যাক দিবেন, উনিও সবার ঘরে ঘুরে আসবেন। তো যে প্রসঙ্গে আসছিলাম, আমি বললাম না যে সিনেমা হলে গিয়ে দেখা আমার দ্বিতীয় সিনেমা হচ্ছে কাকতাড়ুয়া। 6 বছর বয়সে মায়ের কোলে বলাকা হলে। কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, সেই সবার উপরে মা ছবি ডিরেক্ট, সবার উপরে মা ছবিটা যিনি বানিয়েছেন ফারুক হোসেন ভাই, সেই ফারুক হোসেন ভাইয়ের সিনেমাতে আমি অভিনয় করলাম। এবং সবার উপরে মায়ের পর কখনো উনি ছবি বানান নাই, ওনার দ্বিতীয় ছবিতে আমি অভিনয় করছি কাকতালীয় ভাবে। আহমেদ শরীফ ভিলেন, ওনার ছেলের ক্যারেক্টার করছে। তো কাত্তারের ছবিতে অভিনয় করছেন প্রচুর মানুষ। আমি অলরেডি বললাম, ইলিয়ারা গহর ছিলেন, খালেদা আক্তার কল্পনা ছিলেন, জামিলুর রহমান শাখা ছিলেন, বুদা ক্যারেক্টার করেছেন মুহিত, আমি করেছি এটিএম আহমেদ শরীফ স্যারের ছেলের ক্যারেক্টার, নানা শাহ ছিলেন, জয় চৌধুরী যে চিত্রনায়ক সে ছিলেন, আমান রেজা যে চিত্রনায়ক সে ছিলেন, তারপর পীরজাদা হারুন ছিলেন, চিত্রনায়িকা শাহানুর ছিলেন। মানে এত আর্টিস্ট, আবু সাইদ খান যিনি কিনা সবার উপরে মায়ের ছবিটার কাহিনী লিখেছেন, তিনিও কাকতরা ছবিতে অভিনয় করেছেন। তো প্রচুর আর্টিস্ট ছিল। ছবিটাতে কাজ করে আমার খুব ভালো লাগছে। টাঙ্গাইলে মধুপুরে শুটিং হয়েছে, কিন্তু 2012-তে শুটিং করলো, এটা হচ্ছে 2025, 13 বছর হওয়ার পরও ওই ছবিটা এখনো আলোর মুখ দেখে নাই। মানে এখন আমি থেমে গেলাম, এইটা হচ্ছে আমার কষ্টের জায়গা ভাই। ওই ছবিটা এখনো আলোর মুখ দেখে নাই, কিন্তু ওই স্মৃতিটা আমার ভাল লাগছে। জীবনের প্রথম হলে গিয়ে আমি যে ছবিটা দেখলাম শঙ্খনীল কারাগার, আর জীবনে দ্বিতীয়বার হলে গিয়ে আমি যে ছবিটা দেখলাম সবার উপরে মা, সেই সবার উপরে মা ডিরেক্টরের ছবিতে আমি 20 বছর পর অভিনয় করলাম। 20 বছর উনি কোনো ছবি বানান নাই, 20 বছর পর উনি দ্বিতীয় ছবি বানালেন, সেই দ্বিতীয় ছবিতে আমি অভিনয় করছি। তো ডেস্টিনি আসলে কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আসলে আপনার সাথে আগামীকাল কি হবে সেটা আপনি আজকে জীবনও বলতে পারবেন না। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। কর্ণচন্দ্র সুমন ভাই বলেছেন, অবশ্যই ভাই আপনার গল্পটা অনেক ভালো লাগছে শুনতে। থ্যাংক ইউ ভাই। এই আল্লাহ দিছে আমাকে একটা কথা বলার ক্ষমতা, প্রচুর কথা বলতে পারি, এই একটা জিনিসই ঠিকঠাক পারি আসলে। মেহেদি হাসান মুন্না ভাই লাইভটা দেখছেন, কেউ যদি আসলে চলে আসতে চান আমার ভিডিও কলে, আপনারা চাইলে আসতে পারেন। দেখি আমি আসলে কাউকে কলে নিতে পারি কিনা, আমি সেটা দেখব। হ্যাপি সোহান ভাই লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। আমি কাউকে কলে নিতে পারি কিনা আমি আসলে একটু দেখবো, বা কেউ যদি আমাকে কল রিকোয়েস্ট দেন আমি নিয়ে নিব। আমাকে যদি কেউ নিতে চান, ব্রিং দেম অন ভিডিও। ওকে, কেউ যদি, আমি একটু কমেন্টগুলো পড়ে আসতেছি। মেহেদী হাসান মুন্না ভাই লিখছেন, মাই ড্রিম মুভিতে অ্যাড হওয়া ফ্যামিলি লোক। কি লিখছেন এটা মেহেদী হাসান মুন্না ভাই? মাই ড্রিম মুভিতে অ্যাড হওয়া ফ্যামিলি লো, আমি আসলে মিনিং কিছুই বুঝি না, বুঝি নাই, সরি। কর্ণচন্দ্র সুমন ভাই, আপনি কি আছেন এখনো?
আচ্ছা, মেহেদী হাসান মুন্না লিখছেন যে ভাই শুয়ে পড়েছি। ঠিক আছে ভাই, শুয়ে পড়েন, ঘুমান। আমি আসবো মাঝে মাঝে, সিনেমার গল্প বলতে আসবো, গল্প শোনাতে আসবো, গল্প শেয়ার করতে আসবো আপনাদের সাথে। এই ছিল আমার সিনেমা হলে গিয়ে দেখা দ্বিতীয় সিনেমা সবার উপরে মা নিয়ে কিছু অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে আহ, শাবানা ম্যাডামের খুব ডাই হার্ট ফ্যান। আর শাবানা আলমগীর আহ, যদি কোনো ছবিতে থাকেন, সেই ছবি আমি আসলে গিলে গিলে খাই, এত ভাল লাগে। তো সবার উপরে মাতে শাবানা ম্যাডাম ছিলেন। আলমগীরের পর যদি শাবানা ম্যাডামের সাথে কাউকে আমার সুইটেবল লাগে, সেটা রাজ্জাক স্যার। ভীষণ ভালো অভিনয় করেছেন দুজনে এই ছবিতে পাল্লা দিয়ে। আসলে রাজ্জাক, শাবানা, আমরা আমরা শাবানা বলতেই সবার আগে আলমগীরকে বুঝি। কিন্তু আসলে রাজ্জাক স্যারের সাথে শাবানা ম্যাডামের কিছু কালজয়ী ছবি আছে, ইনস্ট্যান্ট মনে পড়া থেকে বলতে পারি। যেমন দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে ছবিটা ব্লকবাস্টার হিট হয়, সেই ছবিটার নাম হচ্ছে অবুঝ মন। সেই ছবিতে কিন্তু রাজ্জাক শাবানা জুটি ছিল। এরপর আরেকটা ছবি দেশ স্বাধীন হওয়ার পর খুব ব্যবসা সফল হয়, ঝড়ের পাখি। সিভি জামান, উনি আমার আঙ্কেল হয়, আমার বন্ধুর বাবা। সেই ছবিটাও কিন্তু খুব সুপারহিট হয়। এছাড়া রাজ্জাক শাবানা জুটির আরো ছবি আছে, মাটির ঘর। আম, এছাড়া রাজ্জাক স্যারের ডিরেকশনের একটা ছবিতে শাবানা ম্যাডাম অভিনয় করেছেন, কিন্তু সেখানে রাজ্জাক স্যার অভিনয় করেননি। ছবিটার নাম হচ্ছে উম চাপাডাঙ্গার বউ, যেটা অরুণা বিশ্বাসের প্রথম ছবি, বাপ্পা রাজের প্রথম ছবি। আমি একটু কমেন্ট গুলো নিয়ে নিব। আচ্ছা, মেহেদী হাসান মুন্না ভাই বলছেন মুভিতে কিভাবে অ্যাড হব সেই বিষয়টা খুঁজে পাই না। লেগে থাকেন, ডিরেক্টরদের সাথে নক করেন, ডিরেক্টরের সাথে কমিউনিকেশন করেন, ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা তো বের হয়েই যাবে। আজকে জাস্ট সবার উপরে মায়ের গল্পটা বলতে এসেছিলাম। আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সবার ঘুম ভালো হোক। গুড নাইট, শুভরাত্রি।